কলেজ জীবনের শেষ দিকে আমরা ৫ বন্ধু অমিত, সুমন, প্রিয়া, নেহা আর আমি রাতুল ঠিক করলাম কাছাকাছি একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে রাত কাটাব। সবাই বলতো ওটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে এক জমিদার কন্যা নাকি ওখানে অপঘাতে মারা গিয়েছিল। তারপর থেকে তার অতৃপ্ত আত্মা নাকি ওই বাড়িতে ঘুরে বেড়ায়। আমরা এসব হেসেই উড়িয়ে দিয়েছিলাম। সাহস দেখানোর একটা নেশা চেপেছিল মাথায়। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় পথ দেখে আমরা সেই পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিশাল লোহার গেটটা মরচে ধরে প্রায় ভেঙেই পড়েছে। কেমন একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে আসছিল। ভেতরে ঢোকার পর গা ছমছম করে উঠল। মাকড়সার জাল, ধুলোর আস্তরণ আর বাদুরের ডানা ঝাপটানোর শব্দ ছাড়া আর কিছুই নেই। বাড়ির ভেতরে ঘুরতে ঘুরতে একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজার ওপরে খোদাই করা লীলাবতী। সম্ভবত এটাই সেই জমিদার কন্যার ঘর ছিল। সুমন দরজায় ধাক্কা দিতেই ক্যাচক্যাচ শব্দ করে পাল্লাটা খুলে গেল। ঘরের ভেতরে ধুলো মাখা আসবাবপত্রের মধ্যে একটা ছোট্ট কাঠের দোলনা চোখে পড়ল। আর দোলনার পাশে মেঝেতে পড়েছিল একটা অদ্ভুত সুন্দর ফার্সেলিনের পুতুল। পরনে লাল টুকটুকে ভেলভেটের পোশাক, মুখে মিষ্টি হাসি, কিন্তু কাঁচের চোখ দুটো যেন জীবন্ত। নেহা পুতুলটা তুলে নিল। বাহ, কি সুন্দর, এটা আমি নেব। অমিত বাধা দিল, আরে রাখ তো, এসব পুরনো জিনিস নিতে নেই, কি থেকে কি হয়। কিন্তু নেহা শুনল না, পুতুলটা সে তার ব্যাগে ভরে নিল। আমরা ঠিক করলাম বাড়ির সবচেয়ে বড় হলঘরটাতে সবাই মিলে থাকব। টর্চের আলোয় গোল হয়ে বসে আড্ডা জমাবার চেষ্টা করছিলাম, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি সবার মনে। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। হঠাৎ করেই যেন ঘরের তাপমাত্রা কমে গেল। দূরে কোথাও যেন কোনো বাচ্চা মেয়ের ফিসফিসানির মতো আওয়াজ শুনতে পেলাম। সুমন বলল, ও কিছু না, বাতাসের শব্দ। কিন্তু একটু পরেই হলঘরের কোণে রাখা একটা পুরনো ঝাড়বাতি নিজে থেকেই দুলতে শুরু করল। কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, অথচ ঝাড়বাতিটা পেন্ডুলামের মতো দুলছে। আমাদের সবার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল। হঠাৎ নেহা চিৎকার করে উঠল, আমার ব্যাগ, আমার ব্যাগ নড়ছে। আমরা দেখলাম সত্যি ওর ব্যাগটা ভেতর থেকে কেউ যেন ঠেলছে। ভয়ে প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা খুলতেই ভেতর থেকে সেই পুতুলটা গড়িয়ে পড়ল। ওর মুখের হাসিটা যেন আরও চওড়া হয়েছে, আর কাঁচের চোখ দুটো জ্বল জ্বল করছে। ঠিক তখনই ঘরের সব টর্চলাইট একসাথে দপ করে নিভে গেল। নিকষ কালো অন্ধকারে আমরা একে অপরের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে এলো, ঠিক যেন একটা বাচ্চা মেয়ে কাঁদছে। আর তার সাথে নূপুরের রিনরিন আওয়াজ, কাছে, আরও কাছে আসছে। অমিত কোনো রকমে পকেট থেকে লাইটার বের করে জ্বালাতেই যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। আমাদের ঠিক সামনে কয়েক হাত দূরে সেই পুতুলটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে। ওর ছোট্ট শরীরটা মেঝে থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে, আর লাল ভেলভেটের পোশাকটা হাওয়ায় উড়ছে। ওর মুখের হাসিটা আর মিষ্টি নেই, বরং কেমন যেন হিংস্র আর বাঁকা। কাঁচের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে। পুতুলটা ধীরে ধীরে নেহার দিকে এগিয়ে যেতে লাগল। ওর ছোট্ট মুখ থেকে একটা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর বেরিয়ে এলো, আমার জিনিস, আমার জিনিস ফিরিয়ে দে। নেহা ভয়ে কাঁপতে কাঁপতে পুতুলটা ছুঁড়ে মারতে চেয়েছিল, কিন্তু পারল না। ওর হাত পা যেন অবশ হয়ে গেছে। সুমন সাহস করে পুতুলটার দিকে এগোতেই পুতুলটা বিকট চিৎকার করে সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা দেখলাম পুতুলের ছোট্ট ছোট্ট নখগুলো বড় আর ধারালো হয়ে গেছে। সুমন যন্ত্রণায় ছটপট করতে লাগল। আমি আর অমিত দিক দিক জ্ঞানশূন্য হয়ে সুমনকে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু পুতুলটা যেন ওর শরীর কামড়ে ধরেছে। হঠাৎ প্রিয়া কোথা থেকে একটা ভাঙা কাঠের টুকরো পেয়ে পুতুলটার মাথায় সজোরে আঘাত করল। পুতুলটা ছিটকে দূরে পড়ল, আর সাথে সাথে একটা তীব্র আর্তনাদ করে মিলিয়ে গেল বাতাসে। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সুমনকে প্রায় টেনেই বাইরে নিয়ে এলাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা পাগলের মতো দৌড়ে সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এলাম।
সুমন প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু ওর গলায় আর হাতে গভীর আঁচড়ের দাগ রয়ে গিয়েছিল। নেহা সেই ঘটনার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, ও আসছে, পুতুলটা আসছে। আমরা আর কোনোদিন ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি, কিন্তু আজও অমাবস্যার রাতে আমার কানে ভেসে আসে সেই বাচ্চা মেয়ের কান্না আর নুপুরের শব্দ, আর চোখের সামনে ভেসে ওঠে সেই অভিশপ্ত পুতুলের হিংস্র পাকা হাসি। মনে হয় সে যেন এখনও তার জিনিস ফেরত পাওয়ার অপেক্ষায় আছে,